গুড মর্নিং ফ্রম যোগীঘাট। কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আজকে আমাদের সকালে বেরোনোর কথা, কিন্তু এখনও পর্যন্ত বেরোতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি চলছে কাল রাত থেকে। 7:30 বাজে। তো আমাদের প্ল্যানিং ছিল যে 8টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কিন্তু ওয়েদারের যা কন্ডিশান তাতে কখন বেরোতে পারবো বুঝতে পারছি না। মোটামুটি সব প্যাকিং করা রেডি, কিন্তু এখনও পর্যন্ত বেরোতে পারিনি। কারণ এই বৃষ্টি, যেহেতু পাহাড়ি রাস্তা, এই বৃষ্টির মধ্যে তো বেরোনো যাবে না। একটু বৃষ্টিটা কমার জন্য ওয়েট করছি। আমি যে হোমস্টেতে রয়েছি, রিভার সং হোমস্টে, সেটার ব্যালকানি থেকে এই ভিডিওটা শ্যুট করছি। বুঝতেই পাচ্ছেন চারিদিকের ওয়েদারটা দেখে কীরকম একটা অবস্থা আছে। যেহেতু অলরেডি মে মাস, পাহাড়ে অলরেডি বর্ষা শুরু হয়ে গেছে। আর আজকে বর্ষাটা অনেক বেশি হচ্ছে। লাস্ট 2-3 দিন আমি এসছি এখানে, কিন্তু এতটাও ছিল না। মেঘলা ছিল, মাঝে মধ্যে হালকা হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। কিন্তু আজকের বৃষ্টিটা, মানে কাল রাত থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি বৃষ্টিটা হয়ে যাচ্ছে এবং বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। এরকম না যে হয়ে থেমে যাচ্ছে। পুরো পাহাড়ের মাথায় পুরো মেঘ দেখাই যাচ্ছে এখানে। মুশকিল হয়ে গেল, কারণ অ্যাকচুয়ালি আমাদের কালকেই বেরিয়ে যাওয়ার কথা ছিল। কালকে আমরা সাডেনলি প্ল্যানটাকে এক্সটেন্ড করে একদিন বাড়ালাম, যেহেতু আমার হাতে একটা ছুটি ছিল। কিন্তু আর ছুটি নেই, কালকে আমাকে জয়েন করতে হবে। কিন্তু এখন এই যা ওয়েদারের কন্ডিশান, একটু ওয়েদার ঠিক হলেই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আশা করি নিচের দিকে চলে যেতে পারলে ওইদিকে হয়তো ওয়েদার এতটা খারাপ হবে না। মোটামুটি এই হচ্ছে রুমের অবস্থা। অলরেডি সব গোছানো রেডি। বাবাই বসে বসে সকালের চা খাচ্ছে। মোটামুটি আমরা রেডি আছি, লাগেজ টাগেজ সব গোছানোই হয়ে গেছে। জাস্ট ওয়েট হচ্ছে বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে পড়বো। হচ্ছে রিভার সং হোমস্টের ব্যালকনি। সকালের চা খেতে খেতে ভিডিওটা শ্যুট করতে, তো দেখা যাক কখন বেরোতে পারি। বৃষ্টিটা কমলেই বেরোবো, সেরকমই প্ল্যানিং আছে। হোপফুলি বৃষ্টিটা কমে যাবে। দেখাচ্ছে 7:45 পর্যন্ত এরকম চলবে, তারপরে ওয়েদারটা ক্লিয়ার হবে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। বৃষ্টিটা কমুক, তার অপেক্ষায় রইলাম। আমরা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে যাত্রা। যোগীঘাট থেকে বেরিয়ে মঙ্ক পৌঁছে এখানে একটু দাঁড়িয়ে, এখান থেকে আমরা এবার সোজা বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি এখন আমরা স্টার্ট করলাম অলমোস্ট 11:30 না, আমরা স্টার্ট করেছি সকাল মোটামুটি 10:30টার সময়। তার জানি বাদিকের ভিউটা খুবই সুন্দর, এত সুন্দর বাদিকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। যদি ভিউটা দেখাই বাদিকে, নিচের কোনো একটা পার্ক টাইপের বা কিছু একটা আছে। ওই দিকটার পাহাড়ে রোদ্দুর দেখা যাচ্ছে, কিন্তু এই দিকের পাহাড়ে মেঘ। যাই হোক, এখানে ভিউটা খুবই সুন্দর। বাচ্চা পেলে ধরে নিয়ে যেতাম তাকে, বড় বড় সব। পাহাড়ে রাইড করার একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে চড়াই উতরাই। ওঠার সময় অবশ্যই ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার, তার বেশি নয়। এবং নামার সময় অবশ্যই ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার উইথ ইঞ্জিন ব্রেকিং, এবং যত সম্ভব পেছনের ব্রেকটাকে ইউজ করবে। সামনের ব্রেকের পুরোটা ইউজ করার দরকার নেই, ইঞ্জিন ব্রেকিং করে করে নামতে হবে। কোনো তাড়াহুড়ো না হবে। রাস্তা উপরের দিকে চলে যাচ্ছে। আজকের দিনে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে শিলিগুড়ির জ্যাম। তবে আশা করি আগামী দিনে এই প্রবলেম হবে না। কারণ শিলিগুড়ি থেকে ফ্লাইওভার তৈরি হচ্ছে, যেটা একদম সুলভ
এই যে ব্রিজটা দেখছো, ওই টানেলের কাজ হচ্ছে, ঠিক আছে? এই টানেলের ওখান থেকে বেরোবে ট্রেন, বেরিয়ে এখান থেকে ট্রেনের উপর দিয়ে গিয়ে আবার তোমার রংপুর হচ্ছে তোমার আগে আরও গ্যাংটক যেতে পড়বে। রংপুর একটা দেখবে ব্রিজ দেখায় না, নতুন ব্রিজ, ওই ব্রিজটার ওপর দিয়ে ওখানে ওই পর্যন্ত হবে স্টেশন। ওখান থেকে রংপুর হয়ে রংপুর পর্যন্ত আপাতত চালু হবে, মানে আর তোমাকে এইদিকে আসতে রংপুর থেকে তুমি আবার গাড়ি পেয়ে যাবে তখন, আর তোমার শিলিগুড়ি আর জলপাইগুড়ি আর তাকাতে হবে না। জায়গাটা দেখেই পড়ে যাচ্ছে, এটা ল্যান্ডস্লাইড জোন এরিয়া। কি অবস্থা, ডান দিকটা দেখেছো? রাস্তাটার প্রবাবলি নতুন করে তৈরি হয়েছে, রাস্তাটা ধসে গেছিলো বাদিকতে রাস্তাটা পুরো ধসে গেছিলো, যাওয়ার পরে রাস্তাটাকে আবার নতুন করে পাহাড় থেকে তৈরি করেছে। এখন যে সময়টা আসছে, এই সময় পাহাড় থেকে অ্যাভয়েড করাটাই ভালো। তার কারণ হচ্ছে এটা হচ্ছে বর্ষার সময়, আর পাহাড়ে ধস নামার আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল। এই রাস্তাটায় কন্টিনিউয়াস কাজ চলছে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। কারণ এই যে রাস্তাটা NH10, এটাই আমাদের চায়না প্রধান বাঁকুড়া বলার, চায়না প্রধান বাঁকুড়া বলারকে এখান থেকে আর্মিদের রিসোর্সেসগুলো যায় সব এই রাস্তা দিয়ে যায়, ওই জন্য অনেক রাস্তা, সেই জন্য রাস্তাটা গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি করে তুলেছে। এটা একটা দেখাচ্ছিল যা আগের কাজটা হয়েছিল, যখন রাস্তা হয়েছিল, তারপরে তিস্তা নদী বেঁচে যাওয়াতে রাস্তাগুলো ভেঙে তিস্তা নদীর মধ্যে চলে গেছিল। কীভাবে নিয়ে গেছে ওই জায়গাটা চর পড়েছে, বুঝেছো? চর অ্যাকচুয়ালি নয়, ওইখানটা ওই জায়গাটা থেকে পুরো বোধহয় পাহাড় ছিল, ওগুলোকে ভেঙে নিয়ে চলে গেছে। এই জায়গাটা জলের স্রোতটা দেখো, ওখান থেকে জলটা নামছে, নেমে কোনটা, হ্যাঁ ধরবে তো জলের ইয়েতে আস্তে আস্তে, নরম মাটি তো ওখানে, মানে কতটা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল এবার। মানে এতটা নিচে থাকে তিস্তা নদী, সেই নদী উঠে এসেছিল এই রাস্তা। এলাম হচ্ছে শুধু, হ্যাঁ এখানে ঘুরতে হবে অনেক। আমি এটা এলাম করোনেশন ব্রিজটাকে কভার করবো বলে এলাম। এখন আমরা রয়েছি করোনেশন ব্রিজের ওপরে, খুব সুন্দর। এই ব্রিজটাকে বাঘপুরও বলে, ব্রিজের মাথায় ব্রিজ হয়, ওইটা দুটো বাঘের স্ট্যাচু আছে, বাঘপুরও বলে। ব্রিজেরা করোনেশন ব্রিজ, ডান দিকে চলে যাচ্ছে NH10 গ্যাংটকের দিকে, আর বাদিকে যাচ্ছে শিলিগুড়ি। আমরা এখন শিলিগুড়ির দিকেই যাবো। জল দেখেছ, বাদিকে হচ্ছে তিস্তা রেল ব্রিজ,
জলের ফুল দেখেছো? চলে এলাম পাহাড় শেষ, পৌঁছে গেলাম রেল স্টেশন। এখানে একটু দাঁড়াবো, চা খাবো। এই ডান দিকে হচ্ছে সেবক রেল স্টেশন, আর এই রাস্তাটা চলে যাচ্ছে গৌহাটি আসামের দিকে। খুবই সিনিক রেল স্টেশনটা, পাহাড়ের মধ্যে। চা খাবো। শুরু করলাম সেবক থেকে, দেখি কতটা টানা যেতে পারি। সো গ্রীষ্মে প্রচন্ড গরম, 2-3 দিন বেশ ভালোই ছিলাম। যাওয়ার সময় এই রাস্তাটা শুট করতে পারিনি। এটা আমরা যাচ্ছি এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে। অলমোস্ট 17 কিলোমিটারের একটা স্ট্রেচ আছে। থ্যাংকস ফর ভিজিটিং। হচ্ছে বেঙ্গল সাফারি। এই রাস্তাটা বহুবার এসছি এর আগে, কিন্তু গাড়িতে এসছি, এবার প্রথম বাইকে। যাওয়ার সময় রেকর্ডিংটা করতে পারিনি, চার্জ ছিল না, তো সেই জন্য যাওয়ার সময় রেকর্ডিংটা করছি। এই জায়গাটা খুবই সুন্দর, প্রায় অলমোস্ট 15 থেকে 16 কিলোমিটারের স্ট্রেচ আছে এটা। রাস্তাও খুব ভালো। অনেকদিন পরে আবার হাটে গাড়ি চালাচ্ছি, অনেকটা রাস্তা যেতে হবে এখান থেকে এখনো। খুব সুন্দর এই স্ট্রেচটা, দুদিকে জঙ্গল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর, এখান থেকে হাতি যাতায়াত করে। খুবই সুন্দর রাস্তাটা, তাও এখানকার ওয়েদারটা তাও একটা ভালো লাগছে। যদি চারিদিকে গাছপালা রয়েছে, সুন্দর একটা ওয়েদার। যত কলকাতার দিকে আমরা যাব তত টেম্পারেচার বাড়বে। যাওয়ার সময়টা ভাবছি এখান থেকে যদি আমরা ফুলবাড়ি রোডটা ধরে নিতে পারি, তাহলে আমাদেরকে অনেকটা শিলিগুড়ির জ্যামটা থেকে আমরা অ্যাভয়েড করতে পারবো। কারণ শিলিগুড়িতে প্রচন্ড জ্যাম থাকে, এখন ওটা নয়, এখন এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করুন। soul, I'll be there. Never leaving you in the darkness, even when you're out of focus. I will be the light in your life, you'll see it clear. যেদিন এসেছিলাম সেদিনকে আমাদের অলমোস্ট 15 ঘন্টা লেগেছিল যোগীঘাট পৌঁছাতে, মধ্যমগ্রাম থেকে বেরিয়ে। তো আজকে আমরা মোটামুটি দেখি কখন পৌঁছতে পারি, আশা করি মাঝরাত হয়ে যাবে পৌঁছতে। গাড়িগুলো পাস হচ্ছে, হোক, তাড়াহুড়োর কিছু নেই। আমরা এই মুহূর্তে চলে এসেছি বাগডোগরা ক্রস করে, শিলিগুড়ির অসম্ভব জ্যাম কাটিয়ে এখন আমরা চলে এসেছি হাই রোডে। চারিদিকে খুব সুন্দর চা বাগান। এই জায়গাটা যখন কলকাতা থেকে আমরা এই দিকটাতে আসি, ডান দিক বাদিক দুদিকেই চা বাগান। এবং কলকাতা থেকে যখন আমরা নর্থ বেঙ্গলের দিকে আসি, তখন এই জায়গাটা আসলে মনে হয় যে আমরা নর্থ বেঙ্গল পৌঁছে গেছি।
শুধু চারিদিকে চা বাগান, ডান দিক বাঁ দিক যেদিকেই চোখ যাবে সুন্দর চা বাগান। এই জায়গাটা হচ্ছে মুনি ডিভিশন, খুব সুন্দর সবুজ চা হয়ে আছে চারিদিকে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে লাঞ্চটা করতে হবে। ওয়েদারটা এরকম থাকুক, বৃষ্টি না হোক, তাহলে খুব একটা কষ্ট হবে না। কারণ আমরা যেদিনকে এসেছিলাম ওদিনকে আমরা রাতে বেরিয়েছিলাম, তার কারণ ছিল একটাই, দিনের এই টেম্পারেচারটাকে অ্যাভয়েড করা যায়। বাট রাতের ড্রাইভিংটা একটু রিস্কি হয়ে যায়। তবে হ্যাঁ, গাড়িতে তেল ভরতে হবে, সঙ্গে নিজেদেরকেও ফুল আপ করতে হবে। আমার যতদূর মনে পড়ছে কিষানগঞ্জের আগে একটা সুন্দর ধাবা ছিল, এখানে সব বাস টাসগুলো রাত্রিবেলা দাঁড়ায়। ধাবাটা মোস্ট প্রবাবলি ডান দিকে পড়ে। এরকম রাস্তা হলে আর কি চাই। পাহাড়ের একরকম চ্যালেঞ্জিং রাস্তা, বাট হাইওয়ে আবার আরেক রকম। একটু সাবধানে যা বাবা, তুই চলে যা। হ্যাঁ, ওদেরকে নিয়ে খুব ভয় লাগে, কারণ হাইওয়েতে কেউ ওদের দেখে না। সামনে যাচ্ছে এনবিএসটিসির বাস, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন সরকারি বাস। কলকাতা এখান থেকে 551, ডানকোলা 131 কিলোমিটার। এই ছাগল গরু এসবগুলোকে নিয়ে খুব মুশকিল। এখান থেকে ইউ টার্ন নিতে হবে, কারণ আমরা যাবো এখন কলকাতার দিকে। এখান থেকে এই রাউন্ড টার্ন নিয়ে কলকাতার দিকে যেতে হবে। ওপর থেকে যেটা চলে যাচ্ছে ওটা হচ্ছে ফুলবাড়ি বাইপাস। আমরা যাব রাইট সাইডে। আগেরবার ভুল করে বাদিকে চলে গেছিলাম। ইসলামপুর 48, কিষানগঞ্জ 78। তো আমরা এই মুহূর্তে উঠে গেছি NH-27-এ। সোজা কানেক্ট করছে এই রাস্তাটা বিহারের পূর্ণিয়া ডিস্ট্রিক্টকে। জাস্ট ফুলবাড়ি ক্রস করে এখান থেকে যাচ্ছি এখন ইসলামপুরের দিকে। আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটিস অফ ইন্ডিয়ার পশ্চিম মাদাতি টোল প্লাজা। আমরা ক্রস করলাম পশ্চিম মাদাতি টোল প্লাজা। বাদিকে একজন রাইডার ভাইকে দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটু খেতে তো হবে। চারিদিকে সবুজ, থেকে মনে হচ্ছে ডাইভারশন আছে। জানি না বাইক যায় কিনা, খোলা তোর ছিল কিন্তু গেলাম না। রাস্তা মোরাললেস ভালোই ছিল, যেটুকু স্প্যান খারাপ ছিল আগে অনেকটাই ঠিক হয়ে গেছে। সেটা হচ্ছে কিষানগঞ্জ ডালকোলা পার করার পরে কিষানগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা খুবই খারাপ ছিল, সেটা এখন ঠিক হয়ে গেছে। এখানে দেখো চাইনিজ তন্দুর সবকিছু পাওয়া যাবে। আমরা এখান থেকে লাঞ্চ করলাম লখনৌ এসি রেস্টুরেন্ট।
জায়গাটার নামটা কি জানি না আমি, তবে ভালো, মোটামুটি বেশ, রেস্টুরেন্টটা ভালো। আমরা খেলাম। এই যে আমাদের পাহাড়ের সাথী দাঁড়িয়ে আছে। বাবাই ঠিক ছিল খাবার? ভালো ছিল। এবার ননস্টপ ড্রাইভ করবো, মোটামুটি প্ল্যান আছে, একদম টানা মালদা যাবো। অলরেডি 4টে বাজতে যায়। একটা মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা গরম লাগছে না, গাড়ি চললে তো আরোই লাগছে না। তো এখান থেকে বেরোচ্ছি, আমরা যাচ্ছি ইসলামপুর বাইপাসের দিকে। অসাধারণ রাস্তা, তার সঙ্গে অসাধারণ ভিউ, ওয়েদারটাও খুব সুন্দর, গাড়ি চালালে পরে খুব আরাম লাগছে। পরে হয়তো আর শুট করতে পারবো না, কোনো অন্ধকার হয়ে যাবে, আর রাতের বেলা সেরকম ভাবে ভিউ গুলো বোঝা যায় না, তো সেই জন্য এখন শুটটা করছি। সন্ধ্যা হয়ে যাওয়ার আগে যতটা ট্রেনে চলে যাওয়া যায়। এই রাস্তাটা সবচেয়ে সৌন্দর্য হচ্ছে ডান দিকে বাঁ দিকে এত সুন্দর ফুলগুলো হয়েছে। সামনের গাড়িটা বড্ড ধোয়া আছে, কালো ধোয়া। বাদিকে বিস্তীর্ণ আখের চাষ হয়েছে, আখের ক্ষেত। ব্লগিং এর জন্য যে সবসময় গোপ্রোই লাগবে এরকম ব্যাপার নেই, ফোন দিয়েও করা যেতে পারে, যদি খুব ভালো কোয়ালিটির ফোন হয়। বিশেষ করে যদি Find X8 বা Find X8 Pro হয়, তাহলে তো কোনো কথাই নেই। অসাধারণ ভিডিওগ্রাফি এবং মোশনে এত সুন্দর ভিডিও, সেটা কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না যেটা গোপ্রোতে তোলাই নয়। গোপ্রোর থেকেও বেটার কোয়ালিটির পিকচার। হ্যাঁ, গোপ্রোতে একটাই সুবিধা, আর এখানে একটাই অসুবিধা, সেটা হচ্ছে এখানে ফোন টোন গুলো আসলে পরে ভিডিওটা স্টপ হয়ে যাচ্ছে, বাট গোপ্রোর ক্ষেত্রে সেই সমস্যাটা হবে না। এই হচ্ছে ইসলামপুর বাইপাস। বিকেল 4:35। আমরা এখন আছি ইসলামপুর বাইপাসে। ডালখোলা এখান থেকে এখনো আরো 63 কিলোমিটার। মালদা 184। রাস্তা পেলে আর কিছু চাই না, চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখান থেকে এরকম সুন্দর রাস্তা। বাঁদিকে পুরো ধান চাষ হয়েছে, বাঁদিকে ডান দিকে দুদিকেই, অসাধারণ লাগছে। এই জায়গাটার নাম শিয়ালতোড়। সোজা চলে যাবে কলকাতা, আর ডান দিক চলে যাচ্ছে ইসলামপুর। এই সামনে জাস্ট নামলেই ডান দিকে চলে যাবে ইসলামপুর। NH31 এটা, ডান দিকে চলে যাচ্ছে ইসলামপুর, আর সোজা চলে যাচ্ছে কলকাতা। কলকাতা এখান থেকে 484। পুরো স্ট্রেচটাই ভালো ছিল, শুধু এইটুকু খারাপ ছিল, এই রাস্তাটাও হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। দাঁড়াই, আমরা এখন চলে এলাম কিষানগঞ্জ। এটা কিষানগঞ্জের ফ্লাইওভার। ডান দিকে যে ফ্লাইওভারটা, ওটা চলে যাচ্ছে নর্থ বেঙ্গলের দিকে, শিলিগুড়ির দিকে, আর এই ফ্লাইওভারটা সোজা যাচ্ছে কলকাতার দিকে। 5:13। আমরা ক্রস করছি কিষানগঞ্জ, এটা বিহারের মধ্যে পড়ে। আমরা সোজা চলে যাব কলকাতার দিকে। এই রাস্তাটা খুব খারাপ ছিল আগে, কিন্তু এত সুন্দর এখন করে দিয়েছে যার এখন কোনো সমস্যাই নেই। আগে এটুকু রাস্তা আসতে প্রচুর সময় লাগতো। ডান দিকে কিষানগঞ্জ স্টেশন, ক্রস করছি আমরা কিষানগঞ্জ। আমরা কিষানগঞ্জ ক্রস করে এবার যাচ্ছি ডালখোলার দিকে।
ডালখোলা এখান থেকে 30 কিলোমিটার, কলকাতা 475, পূর্ণিয়া 70 কিলোমিটার। এখানে আর দাঁড়াবো না কোথাও, ডালখোলায় গিয়ে একটু দাঁড়াবো, একটু জল নিতে হবে। আজকের যাত্রাপথের সেকেন্ড টোল প্লাজা সূর্যপুর টোল প্লাজা। বাদিকে চলে যাবে মালদা, রায়গঞ্জ, সোজা চলে গেলে হচ্ছে পূর্ণিয়া। মালদা এখান থেকে 131 কিলোমিটার, কলকাতা 469। যদিও আমরা তো যাবো না, আমরা যাবো মধ্যমগ্রাম। খুব বড় ধাবা, হোটেল রাজ দরবার। আমাদের একটু চা খেতে হবে। সামনের ফ্লাইওভারটা আমরা নেবো না, কারণ ওরা ডালখোলার উপর দিয়ে চলে যাবে সোজা পূর্ণিয়ার দিকে। আমরা নিয়ে নেবো বাঁ দিকটা। চলে এসেছি ডালখোলা। টোটোর উৎপাত সব জায়গায়। আমরা কানেক্ট করে নিলাম NH12 ফারাক্কা 163। ডান দিকে চলে যাচ্ছে ডালখোলা টাউন। আমরা উঠে গেলাম রায়গঞ্জ বাইপাসে। আগের বার যখন রায়গঞ্জ বাইপাসটা ক্রস করেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল, তবে এবারে যা মোটামুটি বুঝতে পারছি আমরা দেরিতে বেরোলেও অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি, রাস্তাটা ভালো ছিল বলে। এখন ধরে দিয়েছি রায়গঞ্জ বাইপাস।
রায়গঞ্জ 40 কিলোমিটার, মালদা 116, 116 কিলোমিটার। হাইওয়ের উপরে সুন্দর দৃশ্য, টাইল শোকানো হচ্ছে সার্ভিস রোডে। বাহ, এটা এখানেই পসিবল। চা খাই একটু। So, good evening from ফারাক্কা। এই মুহূর্তে আমরা আছি রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজা। এটা আজকের দিনের চতুর্থ টোল প্লাজা যেটা আমরা ক্রস করছি। তো অনেকটাই চলে এসেছি রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজা। এই একটা সুবিধা, বাইকের টোল লাগে না। মোটামুটি একটা প্ল্যানিং আছে যে রাত্রি 2টোর মধ্যে বাড়ি পৌঁছাবো। দেখা যাক। এই মুহূর্তে আমরা ক্রস করলাম আজকের দিনে চতুর্থ টোল প্লাজা, রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজা। তা খুবই সুন্দর, যার জন্য গাড়ি চালাতে খুব একটা সমস্যা হচ্ছে না। রাত হয়ে গেলেও ভালোই, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা হাওয়া দিচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি NH12, যেটা আগে ছিল NH34, এখন NH12। অসাধারণ রাস্তা করে দিয়েছে। যারা নর্থ বেঙ্গলে আসছো, বাইক নিয়ে হোক বা গাড়ি নিয়ে হোক, তাদের ক্ষেত্রে খুবই ইজি হয়ে গেছে এই রাস্তাটা হয়ে যাওয়ার পরে। এত সুন্দর টোল রোড এবং রাস্তাটা অসাধারণ। এই মুহূর্তে ঘড়িতে বাজে 9:35। আমরা স্টার্ট করলাম রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজা থেকে। একটা টি ব্রেক নিয়ে নিলাম, টি ব্রেক নিয়ে আমরা আবার স্টার্ট করে দিলাম। এটা PTS মোড়। গাড়িটার চেনটা একটু আওয়াজ হচ্ছে, তার কারণ হচ্ছে যে চেনটা অলমোস্ট 1000 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, কিন্তু চেনটাকে আর লুপ করানো হয়নি। ফেরার সময় ভেবেছিলাম একবার লুপ করাবো, কিন্তু এক জায়গায় দাঁড়ালাম, একটু হাওয়া দিলাম গাড়িটায়, কিন্তু চেনটা লুপ করাতে ভুলে গেলাম। যাই হোক, আর এখন রাত্রিবেলা আর মনে হয় না কোথাও কিছু পাবো। তবে যাই হোক, এই যে ব্লগটা বানাচ্ছি, এর আগে কোনোদিন ব্লগ বানাইনি। তো যারা দেখবে, যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, এটা একটুখানি মানিয়ে নিও। তার কারণ হচ্ছে যে এটাই লাইফে ফার্স্ট। এখানে আবার জ্যাম হয়ে গেছে কেন? ও, আমরা চলে এসেছি ফারাক্কা ব্রিজের উপরে। ডান দিকে দেখা যাচ্ছে ফারাক্কা ব্রিজ। এখনো যেহেতু নতুন ব্রিজটা চালু হয়নি, এই ব্রিজটার উপরে সবসময় প্রচন্ড জ্যাম থাকে। বাদিকে যে ব্রিজটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নতুন ফারাক্কা ব্রিজ। আশা করি আর কিছুদিনের মধ্যে এটা খুলে যাবে। খুলে গেলে এই পুরনো যে ফারাক্কা ব্রিজ, এটার উপরে লোডটা অনেকটাই কমে যাবে। এখন অনেকটাই লোড আছে। এই ডান দিকে দেখতে পাচ্ছ ফারাক্কা ব্যারেজ, ব্যারেজের গেটগুলোকে এখানে দেখা যাচ্ছে ডান দিকে। তো আগের বার যখন এসেছিলাম তখন কভার করতে পারিনি, আর যখন কলকাতা থেকে শিলিগুড়ির দিকে এসেছিলাম তখনও অলমোস্ট রাত্রেই ছিল, সেই জন্য ব্রিজটাকে খুব একটা কভার করা হয়নি। যাই হোক, ফাঁকা আছে, ডান দিক থেকে বেরিয়ে যাবে। বাহ, এই ডান দিকে মালগাড়ি যাচ্ছে,
ফারাক্কা ব্রিজ ক্রস করছি। ট্রেন তো দেখতে পেলাম না, বাট একটা মালগাড়ি যাচ্ছে ডান দিক দিয়ে। এমন হর্ন দিল যে আমি চমকে গেলাম, পেছন থেকে কোনো লরি ফরি চলে এলো নাকি আবার, কিন্তু না। অনেক লম্বা এই ব্রিজটা। এখান থেকেই গঙ্গা নদী ভাগ হয়ে পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে, যদি আমার ইনফরমেশন ঠিকঠাক হয়। কিছু ইনফরমেশন এদিক ওদিক হতে পারে। তো এই মুহূর্তে বন্ধুরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। আমরা যখন ট্রেনে করে নর্থ বেঙ্গল আসতাম আগে, তখন মাঝরাতে এই ব্রিজটা ক্রস করতাম। তো এই ব্রিজের জল যাওয়াটা দেখার জন্য আমরা মাঝরাতে জেগে জানলার ধারে বা গেটের ধারে এসে, ট্রেনের গেটের ধারে এসে আমরা কিন্তু ওই ফারাক্কা ব্যারেজটাকে দেখতাম। তো আজকে লাইফে 4th টাইম ফারাক্কা ব্যারেজটাকে ক্রস করছি, তাও আর বাইকে করে। একটু জ্যাম আছে ব্রিজটার উপরে, কারণ রাস্তাটা খুবই সরু। ডান দিকে একটা ট্রেন যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ সবাই। এটা কোন ট্রেন? এটা মোস্ট প্রবাবলি শিয়ালদারই কোনো ট্রেন হবে। ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে, বুঝতে পারছি না কোন ট্রেন। ডান দিক থেকে বেরিয়ে যাই যতটা যেতে পারি। একটা লরি আসছে, আর গিয়ে লাভ নেই, দাঁড়িয়ে যাই। প্রচুর লরির জ্যাম হয়ে গেছে, একটু ডিস্টেন্স মেনটেন করে চলাটাই ভালো। অলমোস্ট ক্রস করে গেছি ফারাক্কা ব্রিজ। যেহেতু রাস্তাটা প্রচন্ড ন্যারো, এখানে দাঁড়ানোর মতো কোনো পজিশন নেই। ক্রস করলাম ফারাক্কা ব্যারেজ। আমরা মালদা ডিস্ট্রিক্ট থেকে চলে এলাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। এই ফারাক্কা ব্যারেজ হচ্ছে দুটো ডিস্ট্রিক্টের মাঝখানে একটা সেতু। তো ফারাক্কা ব্যারেজ ক্রস করে আমরা মালদা ডিস্ট্রিক্ট থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে এন্টার করলাম। বিশাল বিশাল লরি, ডাম্পার। কিন্তু এদের একটা জিনিস ভালো, এরা ওভারটেক করে না, নিজেদের রাস্তা মতোই যায়। হঠাৎ করে দাঁড়িয়ে গেল, এটাই সমস্যা। দেখি বাদিক দিয়ে ওভারটেক করে বেরোই, নাহলে এদের পেছনে থাকলে অনেক সময় লেগে যাবে। সোজা হচ্ছে বহরমপুর, বাদিকে হচ্ছে নিউ ফারাক্কা। আমরা যাব সোজা বহরমপুরের দিকে। অনেকগুলো ডিস্ট্রিক্ট পার করে এলাম, যেরকম একটা হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তারপরে এলো হচ্ছে উত্তর দিনাজপুর বা নর্থ দিনাজপুর যদি আমরা বলি স্পেসিফিক্যালি। তারপরে আমরা ক্রস করে এলাম বিহার, তারপরে মালদা ডিস্ট্রিক্ট। এবার আমরা এন্টার করলাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। যেহেতু রাত হয়ে গেছে, লরির ভিড়টা একটু বেড়েছে, বা যেহেতু একটু স্লো মুভমেন্ট আছে এখানে, তার কারণ একটাই যে যেহেতু ফারাক্কা ব্যারেজ থেকে সব লরিগুলো পরপর বেরিয়েছে এবং ওখানে একটু ট্রাফিকটা স্লো ছিল, সেই জন্য এখানে এখন পরপর লরি দেখা যাচ্ছে। আশা করি কিছুটা এগিয়ে গেলে আবার রাস্তাটা ফাঁকাই পেয়ে যাব। অবশেষে 4 দিনের ছুটি শেষ করে আবার বাড়ি ফিরে চলা। কাল থেকে আবার সেই নতুন নয়, ভুল বলছি, পুরোনো শিডিউলে আবার ফিরে যাওয়া। অফিস, বাড়ি, কাজ। এই 2-4টে দিন একটু রিল্যাক্সেশন হলো। ট্রামটা আবার জ্যাম হয়ে গেছে। আবার জ্যাম কেন? আই হোপ রাস্তার কোনো কাজ চলছে। বাদিক দিয়ে বেরোনো যাবে না, অনেক জায়গা একদমই নেই। পেছন পেছনেই চলো, জায়গা পেলে আস্তে করে ওভারটেক পাওয়া। এদিকে আবার টোটো আসছে। এই একটা খুব বড়, আচ্ছা, এখানে ডাইভারশন আছে, যার জন্য
ডাইভারশনের জন্য এখানটা একটু জ্যাম হয়ে গেছে আবার রাস্তাটা। একটাই সমস্যা, সেটা হচ্ছে এই হাই রোডের টোটো, এটা একটা খুব যন্ত্রণার জিনিস, বিশেষ করে রাতের বেলায়। আমাকে ছেড়ে দিল ট্রাফিক, বললো এদিক দিয়ে চলে যান, লরিগুলোকে আটকে দিয়েছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই রাতের হাইওয়েতে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে টোটো। এতদিন পাড়ার রাস্তায় বা লোকাল স্টেট হাইওয়েতে তো এদের দৌড়াত তো আছেই, সঙ্গে এখন দেখা যাচ্ছে যে হাইওয়েতে এবং রাতের হাইওয়েতেও এদের দৌরাত্ম্য হয়ে গেছে, যেটা খুবই রিস্কি অন্যান্য গাড়ি চালকদের জন্য। অনেকটাই ডাইভারশন রয়েছে, প্রায় বোধ হয় 4-5 কিলোমিটার চলে এলাম। এত বড় একটা গাড়ি একে ওভারটেক করার কোনো অপশনও নেই। কি হলো, আটকে ডিস্টেন্স মেনটেন করে থাকাই ভালো। ডাইভারশনটা এন্ড হচ্ছে এখানে, ওপরে উঠে যাচ্ছে। একটু এখানে বাদিকটায় দাঁড়াবো, এই এক বাজে জিনিস, একটু এগিয়ে গিয়ে দাঁড়াই। মাথায় হেলমেট নেই, বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেডের টোল প্লাজা। চলে এলাম আজকের দিনের পঞ্চম টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখানটা একটু দাঁড়াবো, আগের বারও এখানটা দাঁড়িয়েছিলাম, এবারে একটু দাঁড়াই। ঘড়ির কাঁটা এখন 10টা 39, আমরা এখন বেরোলাম হচ্ছে বহরমপুর ফারাক্কা সেকেন্ড টোল প্লাজা থেকে। এখান থেকে মধ্যমগ্রাম দেখাচ্ছে এখনো 4 ঘন্টা 51 মিনিট। দেখা যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি অহিরন ব্রিজ।
ডান দিকের রাস্তাটা বন্ধ আছে বলে এখানে ডাইভারশনটা রয়েছে। এটা হচ্ছে ফারাক্কার ফিডার ক্যানেল, এটা গিয়ে মিশেছে ফারাক্কাতে, ফারাক্কা ব্যারেজের ওখানে। অহিরন ব্রিজ আমরা ক্রস করছি এখন রাত 10:44। মোরগ্রাম এখান থেকে আর 23 কিলোমিটার। পৌঁছে গেলাম জঙ্গিপুর। দিকে চলে যাচ্ছে রামপুরহাট, আমরা যাব সোজা বহরমপুরের দিকে। বোলপুর, রামপুরহাট